আপনি কি জামায়াতের বিরুদ্ধে এখন যেরকম বলছেন আগেও কি এরকম বলতেন? না, জামাতের বিরুদ্ধে তো আগে বলার প্রয়োজন ছিল আচ্ছা, না। আমি একটু বলি যে দেখা যায় যে আপনি যে নির্বাচন করেছেন ঝিনাইদহ ৪, সেখানে জামায়াত ইসলামের প্রার্থী তিনি জয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাইফুল ইসলাম ফিরোজ তিনি দ্বিতীয়, আপনার অবস্থান রাশেদ খান বিএনপি মনোনীত ধানের শীষে তৃতীয়। আপনি কি এই জামায়াত প্রার্থীর কাছে হেরেই কি জামাত বিরোধী হলেন? আপনার একটা জামাতের ব্যাপারে একটা বক্তব্য আমি দেখাই যে আপনি বলেছেন যে জামায়াত হচ্ছে একটা মুনাফেকের দল। আমরা দেখাতে পারবো যে কেন এই মুনাফেকের দল এবং আপনি কেন বিক্ষুব্ধ? জি, মুনাফিকি রাজনীতি, সুতরাং মুনাফিকি তো করবেই। বিএনপির খেয়ে, বিএনপির পরে, বিএনপির প্রতীকে ইলেকশন করে আজকে বিএনপি হয়ে গেছে স্বৈরাচার, বিএনপি হয়ে গেছে ফ্যাসিস্ট। আর যারা ৮৬ নির্বাচনে সেই আশিয়াদের অধীনে গেল তারা এখন দেশপ্রেমিক। জি, জি। জামাত নেতাকে সামনে রেখে জামাতকে আপনি মুনাফেকের দল বলেছেন, আবার জামাত প্রার্থীর সাথে আপনি হেরেছেন, যদিও এখন বিএনপির এখন প্রধানমন্ত্রী আমার নির্বাচনী এলাকা ছিল ঝিনাইদহ ২। জি, এবং আমার বেড়ে ওঠা, আমার জন্ম সেখানেই। নির্বাচনের আগে দলীয় হাইকমান্ড তারা ওই এলাকার যারা আসলে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত তাদের পরামর্শ বা অনুরোধে আমাকে ঝিনাইদহ ৪ থেকে নির্বাচন করার জন্য সেখানে নমিনেশন দেয়। ওই এলাকা আমার জন্য একদম নতুন এবং সেখানে আরেকজন বিদ্রোহী প্রার্থী। জি। আমি যে আসলে সেখানে ৫৬,২২৪ ভোট পেয়েছি জি। মাত্র এক সপ্তাহের নির্বাচনী কার্যক্রমের মধ্য দিয়ে, এটাই তো অনেক কিছু। যে ভোটটা আমি পেয়েছি, একজন মানুষ, নতুন এলাকা, যে এলাকায় তার জন্ম হয়নি, তার স্কুল নাই, কলেজ নাই, তার পরিচিত মানুষ নাই, একদম নতুন এলাকা, এবং সেখানে বিদ্রোহী প্রার্থী। সুতরাং আপনি বলেন সেখানে আসলে এর থেকে ভালো ফলাফল কি আসলে করা সুযোগ আছে কি না? দ্বিতীয়ত হলো, আমার সাথে যারা ছিল তারাও আসলে আমার জন্য খুব বেশি কাজ করেছে এরকম না। আমি যে কথা অনেক আগেই বলেছি, এখনও বলছি, যে আমি ওই সময় দেখবেন যে আমি অনেকটা এককভাবে হেঁটেছি, গিয়েছি, মানুষের কাছে চেষ্টা করেছি। অন্তত আজকে যেমন আপনি বলছেন তৃতীয় হয়েছি, কেউ যাতে না বলতে পারে যে আমি জামানত হারিয়েছি। মানে সেখান থেকে আমি জিতবো, নতুন এলাকা, বিদ্রোহী প্রার্থী, এটা আসলে অবাস্তব ছিল। বরং আমি যে এত ভোট পেয়েছি এইটা আসলে বিস্ময়কর। আরেকটু আগে বিএনপিতে যোগ দিলে তো আপনার এই না, ভোট সেটা তো বাড়তো। ভিন্ন প্রসঙ্গ। কেন আপনারা কিন্তু বলেছিলেন, আপনাকে আমি কোট করি, আমি সেটা এখানে দেখাচ্ছি না, যে ২০০ আসনে আপনারা প্রার্থী দেবেন এবং কোনো জোটে যাওয়ার প্রশ্নই ওঠে না। সেখানে আপনি দল ছেড়ে বিএনপিতে আসলেন। শোনেন, আমি আগেই স্পষ্ট করেছি, আপনি যদি আপনার স্ত্রীর সাথে আলোচনা সাপেক্ষে আপনি ডিভোর্সে যান, সেটা আপনার স্ত্রীর সাথে প্রতারণা না। প্রতারণা? আমি আপনাকে প্রশ্ন করছি। আপনি বলে যান, আমি না, শুনছি। আমি শুনতে চাই। আমার জীবনে এরকম ঘটনা ঘটেনি। আচ্ছা, ঘটেনি। এখন আমি আসলে নানান বাস্তবতায়, যেমন যেহেতু গণ অধিকার পরিষদের সাথে আমার এখনও সম্পর্ক আছে, নুরুল হক নূর, হাসান আল মামুন, সমালোচনা করতে চাই না, কিন্তু গণ অধিকার পরিষদের একটা অংশের নেতৃবৃন্দ তারা আসলে জামাতের সাথে যাওয়ার জন্য আমাকে নিয়ে ব্যাপকভাবে কটাক্ষ সমালোচনা করছিল। তো আমার কাছে সে সময় মনে হলো যে আমার জন্য হয়তো আসলে গণ অধিকার পরিষদের রাজনীতি আর না। সুতরাং এইখানে সমাপ্তি। আমি নুরুল হক নূর, হাসান আল মামুন, তাদের সাথে আলোচনা করে আমি বিএনপিতে যোগদান করেছি। যেহেতু আমার আগে থেকেই বিএনপির সাথে ভালো সম্পর্ক ছিল এবং বিএনপির বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার নির্দেশনা, তার নেতৃত্ব মেনে সেই আওয়ামী ফ্যাসিবাদী জামানায় অনেকগুলো কাজ করা হয়েছে, যে কাজগুলোর ফলাফল বা নেপথ্য থেকে এক ধরনের ফ্যাসিবাদ ভূমিকা, এখন অনেক আন্দোলন প্রশ্ন সংগ্রামের করা যায় না। জি। তাহলে আপনি কি গণ অধিকার পরিষদের ভিতরে বিএনপির গুপ্ত ছিলেন? এই প্রশ্ন না, করতেই এটা পারে। তো গুপ্ত না, এটা তো প্রকাশ্যেই ছিল। গণ অধিকার পরিষদ তো বিএনপির সাথে প্রকাশ্যে যুগপৎ আন্দোলন ছিল, সুতরাং গুপ্ত হওয়ার তো কোনো সুযোগ নাই। যদি এমন হতো যে গণ অধিকার পরিষদের সাথে বিএনপির সম্পর্ক নাই বা যুগপৎ আন্দোলনে নাই, বিএনপির সাথে, বিএনপির নেতৃত্বে, তখন একটা প্রসঙ্গ আসতো। দ্বিতীয়ত হলো, নুরুল হক নূর যদি বিএনপির সাথে জোটে না আসতো, তখন আপনি আমাকে এই কথা বলতে পারতেন। নুরুল হক নূর নিজে যেখানে বিএনপির সাথে জোটে রয়েছে, বিএনপি সরকারের প্রতিমন্ত্রী, সেখানে রাশেদ খান বিএনপি করা বা বিএনপির সাথে জোটে থাকা, আমি মনে করি একই কথা। জামাতের আমির, শোনেন, জি। জামাতের আমির তিনি জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন। কর্নেল অলি আহমেদ একসময় বিএনপির সাথে ছিলেন, তিনি এখন কোথায় রয়েছে? তিনি এখন জামাতের প্রার্থী হয়েছিলেন। জামাত প্রসঙ্গে বিএনপির খেয়ে বিএনপির পড়ে মুনাফিক, যে আমরা, জি, এটা শেষ লাইন। দেখেন, কর্নেল অলি আহমেদ তিনি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, হেরে গিয়েছেন। এখন কর্নেল অলি আহমেদ তিনি কেন বিএনপি ছেড়েছিলেন? শুধুমাত্র জামাতের সাথে বিএনপি কেন জোট করলো? সেই অলি আহমেদরা পরবর্তীতে জামাত মনোনীত প্রার্থী হয়েছে। রাশেদ খান শুরু থেকে বিএনপির সাথে সম্পর্ক ছিল
এবং দল হিসেবে আমি বিএনপিকে বেছে নিয়েছি যোগদান করার জন্য, রাজনীতি করার জন্য। জি, এবং আমার পরিবার, আমি ছোটবেলা থেকে আমরা দেখেছি যে বিরতিতে যেতে হবে। বিএনপিকে আমি ভোট জামাত দিয়েছে। কিভাবে মুনাফেক হলো যদি 2 লাইনে বলতেন। আচ্ছা, এখানে উত্তর পাননি আপনি? আরেকটু যারা বিদেশিদের সাথে বৈঠক করে বলে যে আমরা কোথায় বলেছি আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করব, অথচ তারা সংসদে দাঁড়িয়ে বলছে আল্লাহর আইন চাই, শরিয়া আইন চাই। এমনকি দেখেন কর্নেল অলি আহমেদের বক্তব্য যদি আপনি খেয়াল করেন, তিনি তার একটি জনসভায় বলেছিলেন, জামাতের আমির তাকে বসিয়ে রেখে বলছেন সে আমাকে বলেছে ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে না, সংবিধান অনুযায়ী দেশ চালাবে। এছাড়া তাদের গঠনতন্ত্রে উল্লেখ করা আছে ক্ষমতায় গেলে শরিয়া আইন অনুযায়ী দেশ চালাবে, তাই না? এই যে নানানমুখী কথাবার্তা, দ্বিচারিতা, ইসলামকে কেন্দ্র করে এই ধরনের দ্বিচারিতা, এটা কি আসলে মুনাফিকি না? তো জামাত ইসলাম এই ধরনের মুনাফিকি করছে। এমনকি তারা অতীতে আওয়ামী লীগের সাথে জোটে গিয়েছে, বিএনপির নুরুল হক বিরুদ্ধে আন্দোলন মুস্তফার জামাত করেছে। নিষিদ্ধ চাচ্ছেন, আপনার সাবেক সভাপতি। আচ্ছা, আপনিও চান কিনা? এটা একটু শেষ করি। না, আপনি চান কিনা? আমার এই বক্তব্য একটু শেষ করি, জি। তারপরে এটার উত্তর দিই। ৮৬ নির্বাচনে তারা এরশাদের অধীনে আওয়ামী লীগকে সাথে নিয়ে গিয়েছে। ৭১ দেশবিরোধী ভূমিকা, ৪৭ সেই ব্রিটিশদের দালালি করা। অর্থাৎ জামাতের ইতিহাস হলো সবসময় ক্ষমতাসীনদের সাথে মিলেমিশে থাকা। তা আছে তো, ইন্টারিমের আপনাদের সময়- সঙ্গেও তো আছে তারা। ইন্টারিমের সময় যে কাজটি করেছিল সেটা উত্তর তো দিতে হবে, তাহলে সময় লাগবে। ইন্টারিমের সময় যাতে আমরা একটু নির্বাচনটা দ্রুত না হয়, যেতে চাই, জি। হ্যাঁ দ্রুতই দিব। ইন্টারিমের সময় যাতে নির্বাচন না হয় এই জন্য জামাত ইসলাম এবং এনসিপি এক ধরনের চক্রান্ত করেছিল। সেই চক্রান্তকে আমাদের মোকাবেলা করতে হয়েছে। জামাতের মুনাফিকির উদাহরণ যদি দিতে হয় তাহলে আমাকে সময় দিতে হবে। যদি আপনি আমরা মনে হয় আপনি তাহলে আমি- স্পষ্ট করতে পেরেছেন অনেক উদাহরণ দিয়ে। আমি শুধু জানতে চাই যে নুরুল হক নূর সাহেব তো অলরেডি বলছেন যে ঐক্যমত গড়ে গেলে জামাতকে নিষিদ্ধ করা যায় কিনা এই দাবি তুলেছেন। আপনার কি অপিনিয়ন? উনি তো মন্ত্রী সরকার একজন। দেখেন, একটু জামাত সংক্ষেপে ইসলাম আমাকে নিয়ে, নুরুল হক নূরকে নিয়ে নানান ধরনের গুজব, মিথ্যাচার, ফটোকার্ড বানানো, বিভিন্ন অ্যাক্টিভিস্টদের মাধ্যমে আমাদের চরিত্র হনন করার চেষ্টা করা। সেই জায়গা থেকে নুরুল হক নূর যে কথা বলেছেন যে জামাত ইসলাম তো অতীতে সবসময় দেশবিরোধী ভূমিকা রেখেছে, তারা দেশের স্বাধীনতা চায়নি, তারা কীভাবে বাংলাদেশে রাজনীতি করছে, এক ধরনের রাজনৈতিক রেটরিক। তিনি বলেছেন যে জামাত ইসলাম তো আসলে বাংলাদেশে রাজনীতি করার সুযোগই পাওয়ার কথা নয়, আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করেছিল। এখন আমরা বুঝতেছি কেন আওয়ামী লীগ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল। বর্তমানে জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারেনি, কিন্তু আচ্ছা, আমি বিরোধী আপনার দলে ব্যাখ্যাটা গিয়ে বলছি। জামাত ইসলাম জালিম হয়ে গেছে। তাহলে কি আওয়ামী লীগ সঠিক কাজ করেছিল? একটু জবাব দেন। না, সেটির উত্তর তো আমি, নুরুল হক নূর তিনি গণ অধিকার পরিষদের সভাপতি, আচ্ছা, তিনি ভালো দিতে পারবেন। আচ্ছা, কিন্তু আমার কথা হলো যে জামাত ইসলাম তারা বাংলাদেশের প্রধান বিরোধী দল হওয়ার পরে তারা মজলুম থেকে জালিম হয়ে গেছে। আচ্ছা। জামাত ইসলাম যে সময় বিএনপির সাথে জোটেছিল তখনকার আচরণ, কথাবার্তা আর বর্তমানের তখন আচরণ, ভালো ছিল, কথাবার্তা কি তখন একরকম? ভালো ছিল। তখন মজলুম ছিল, আওয়ামী লীগ নিপীড়ন করেছে, কিন্তু এখন তারা মজলুম না, এখন তারা নিপীড়ক হয়েছে। তাদের এমপিদের কর্মযোগ্য দেখেন, শিবিরের জি। কর্মযোগ্য দেখেন, আমরা মানুষের শুনবো। সাথে তাদের বক্তব্য দেখেন, আপনার গালিগালাজ দেখেন। আপনার কথা- জামাত ইসলাম এখন মজলুম থেকে তারা এখন জুলুমবাজ হয়ে গেছে।